ভারত সীমান্তে প্রচুর বিজিবি মোতায়েন, প্রয়োজনে সেনাবাহিনী পাঠাবে স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন আমার এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এক সময় কিন্তু সেনাবাহিনীতে ছিলেন। এখন আমাদের যে বিজিবি আছে সেইখানে সুপ্রিম কমান্ডে যারা আছে সব কিন্তু সেনাবাহিনী ডেপুটেশনে পাঠানো হয়। আর ডেপুটেশনে যখন সেনাবাহিনী যায় ওখানে কিন্তু প্রচুর মালকরির ব্যাপার আছে। চোরাচালান তো সেনাবাহিনীর সমর্থনে করে, আর চোরাচালান হয়েছে যে ইন্ডিয়া থেকে সব চোরাইকৃত মাল। তো ওখানে সেনাবাহিনী অলওয়েজ ডেপুটেশনে আপনার বিজিবি হয়ে যায়, এটা আমাদের স্বরাষ্ট্র সাহেব জানেন। সুতরাং এখানে ওনারা বলার কোনো বিষয় না। আর আপনি যে প্রশ্ন করলেন যে কিছু হচ্ছে কিনা, বিয়ে করার পরে আপনি যখন বাসর ঘরে যান, পরের দিন আইসা কি মাইক লাগাইয়া কন যে বাসর রাইতে আপনি কি কি করছেন? এটা তো কন না, ওটা গোপন থাকে। সুতরাং ভারত যখন গত 7 মাস ধরে আপনার এই বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের কাছে আপনার বিশাল সৈন্য সমাবেশ ঘটাইছে, 3টা সামরিক স্থাপনা গড়ে তুলছে, যেখানে ভারত এখন প্রায় বছরে বাংলাদেশ ভারত সীমান্তে প্রায় আপনার $50 মিলিয়ন খরচ করবে। F-400 থেকে শুরু করে আপনার তেজস, ব্রাহ্মস, ক্ষেপণাস্ত্র যা আছে সব লাগানো শেষ। ড্রোন আনা হয়েছে ওইখানে, বিমান আনা হয়েছে ওইখানে, সবকিছু আনা হয়েছে। তো এর ভিতরে আজকে তবে আমি মনে হয় আপনাদের একটা খবর যদি একটু পইরা শুনাই, তাহলে তো আমার দর্শকরাও হয়তো একটু মজা পাবেন। সেইটা হচ্ছে যে আমেরিকাতে পিওকে যেটা আছে, আমেরিকা একটা ম্যাপ বের করছে গতকাল। আর সেই ম্যাপটাকে তারা করছে কি, তারা লাগাই দিছে আপনার ওই যে ইন্ডিয়ার পাকিস্তান ইন্ডিয়ার বর্ডারের যে অংশটা এখন যে জম্মু কাশ্মীরের যে পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর ওই অংশটা ভারতের ম্যাপে ঢুকিয়ে দিয়েছে, এরকম একটা দেখছি আমি। হ্যাঁ, এটা একটা পেপার নিউজ আছে আর কি, যে এটা হচ্ছে যে মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং চীনের দখলে থাকা আকসাই চীনকেও ভারতের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারত দীর্ঘদিনের দাবি পাক অধিকৃত কাশ্মীর তাদেরই অঞ্চল। তো এগুলোর পরে এখন হয়তো এমন হইতে পারে যে এটা খবর যেহেতু কালকের, সুতরাং আজকে আবার এটা বলছে। তা না হইলে আপনার এই নির্বাচন উপলক্ষে প্রচুর সেনা ওখানে মোতায়েন করতে হবে কেন? ওখান দিয়ে কি ঢুকে কি ব্যালট বাক্স চিন্তা করে লওয়া যাবে? তা না, এই হচ্ছে যে এক জিনিস যে কিছু একটা ঘটতেছে বর্ডারে, যার কারণে এই অবস্থা। অথবা দ্বিতীয় যে জিনিসটা আমার মনে হয় সেইটা আমার কাছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। দেখেন সেনাবাহিনী কি বলছিল যে নির্বাচনের সময় তারা সর্বশক্তি নিয়োগ করবে, নির্বাচনী কেন্দ্রগুলো সব দেখাশোনার দায়িত্ব তারা নিবে। এবং সেনাবাহিনীরা দাবি জানাইতেছিল এতদিন যে আমাদেরকে যে কোনো মুহূর্তে নির্বাচন চলা অবস্থায় কেন্দ্রে ঢুকার অধিকার দিতে হবে। তার মানে আগে যেমন আপনার প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে ঢুকতে হইতো, সে অনুমতির দরকার নেই, আমরা সরাসরি ঢুকতে পারবো, এইটা চাইতেছিল। এগুলা বুঝা হয়তো এই সরকার এমন কিছু করার চেষ্টা করতে, যেটা আমরা শুনতেছি যে আপনার বিএনপি কে 48% সিট আর জামাতকে 38% সিট, মানে 10% সিট এদিক ওদিক রেখে বাকি থেকে কিছু কিছু সিট দিবে, যাতে একটা ঝুলন্ত পার্লামেন্ট গঠন করা যায়। আর এই কাজ করতে গেলে হয়তো এটা হয়তো সেনাবাহিনী মানতেছে না এইভাবে, সেনাবাহিনী হয়তো কোনো একটা দলের দিকে প্রচন্ড ঝুঁকে আছে, এবং সেই কারণে হয়তো সেনাবাহিনী এখন এই বর্ডারে যুদ্ধ লাগছে বলে বর্ডারে পাঠাই দেয় সেনাবাহিনী, তাহলে সেনা সংকট দেশে। ধরেন এক্সাম্পল, আমি 100% একুরেট বলতে পারবো না, 1 লক্ষ সেনা আছে, এখনই 4500 কিলোমিটার সীমান্তে কইলে যে ভাই 60,000 সেনা পাঠাই দাও, তাইলে আর আছে কত? আছে 40,000। 40,000 সত্তর সোলজার না, ওখানে বাবুরচি আছে, মুসি আছে, শেভ করেন না লোক আছে, বহুত কিছু আছে না, ক্যাম্পের অস্ত্র মস্ত্র এগুলোর মোসাজ্জিনত লোক আছে, ওগুলা বাদে ধরে না 10 থেকে 15,000 সেনা পাবে। এগুলোর নির্বাচনী কাজে লাগাও, কারণ যুদ্ধের ময়দানে ওইদিকে বর্ডারে না পাঠাইলে 60,000 নামানো কোনো সমস্যা ছিল না। এখন তুমি এখানে যুদ্ধ লাগে গেছে, সুতরাং ওখানে পাঠাই দিয়েছে, দেশ বাঁচাবো না তোমার ভোট বাঁচাবো, কোনটা? এইসব কাহিনী করার জন্য আমার মনে হচ্ছে যে এই সূত্রটা হচ্ছে যে মানে আপনার সেনাবাহিনীকে ওখানে নিয়ে যাব। হ্যাঁ, যুদ্ধের একটা আবহাওয়া তো আছে, কারণ যে হারে জঙ্গি ঢুকছে ইন্ডিয়া তো প্রমাণ আবারও দিছে গত 3 দিন আগে।
আবারও প্রমাণ দিছে ওরা, কারা কখন কোথায় ঢুকছে, কিভাবে ঢুকছে, কোন পাসপোর্টে ঢুকছে, কি নামে ঢুকছে, সব প্রমাণ ইন্ডিয়া অলরেডি পাঠাই দিছে। সুতরাং ইন্ডিয়া যে কোনো মধ্যে সার্জিক্যাল স্ট্রাইকও করতে পারে এখানে, যার কারণে সেনা পাঠাইতে হবে তাড়াতাড়ি বর্ডারে 8 কিলোমিটার। এটি হচ্ছে মূলত হচ্ছে আমার মনে হয় নির্বাচনটাকে সরকার যেভাবে চাইতেছে ইন্ট্রিম, সেইভাবে করার জন্য সেনা উঠাই নেওয়া হচ্ছে। রাশেদ হায়দার ভাই যে কথাটা বললেন, এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য, এটিকে খুব সহজভাবে নেওয়ার বিষয় না, এটি অবশ্যই এটিকে আমরা গুরুত্ব সহকারে দেখবো। যে আমার প্রশ্ন হলো যে ভারতের তরফে কি ওদিক থেকে কি কোনো হুমকি আছে কিনা, আপনার কি মনে হয়? ভারতের তরফ থেকে ওই দিক থেকে আসলে হুমকি তো এখনো আসেনি, কিন্তু আমাদের দেশের যারা আছে, আমাদের গোয়েন্দারা তো জানে খুব ভালো। আপনার ওইটাই বললাম যে বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে গেলে পরদিন এসব বলে না যে কে কি করছে। আমাদের দেশের লোকজন তো জানে যে এই ইলেকশন উপলক্ষে যেই জঙ্গি পাকিস্তান থেকে আইসা ঢুকছে, তারা ইলেকশনের আগে বা পরে যে কোনো মুহূর্তে একটা অ্যাটাক ইন্ডিয়ার উপরে করতে পারে, এবং ইন্ডিয়ার উপরে অ্যাটাক করলে ইন্ডিয়া যে 5 সেকেন্ড দেরি করবে না সেটা এরা ভালো করে জানে। অথবা এমনও হইতে পারে এই জঙ্গিগুলা অলরেডি বর্ডার এরিয়াতে চলে গেছে, এবং ইন্ডিয়ার যে কোনো মুহূর্তে ওই যে পাকিস্তানে যেরকম বর্ডার দেখে দেখে মারছিল, মায়ানমারে যেরকম জঙ্গি ঘাঁটি দেখে দেখে মারছিল, ওই রকম ঘাঁটিতে মাইরে দিতে পারে। এইটা একটা ভয় ঢুকে গেছে বাংলাদেশে। বাংলাদেশ তো জঙ্গি তো আনছে প্রায় 1000-এর উপরে এখন পাকিস্তানি জঙ্গি বাংলাদেশে আছে, এবং সব বড় বড় জঙ্গি সংগঠনের নেতাগুলা, এরা সব বর্ডার অঞ্চলে আছে। এগুলো হইতে পারে, আপনার বিচিত্র কিছু না। যে মূল ভীতিটা অন্য জায়গায় ভাই, মূল ভীতি হচ্ছে যে ওই যে 1-1.5 যে জঙ্গি যারা আসছে, যেসব জঙ্গিগুলোকে 5ই আগস্ট পর ছেড়ে দেওয়া হয়েছিল, এই সমস্ত জঙ্গি পাকিস্তানের আইএসের জঙ্গি এবং তুরস্কের কিছু জঙ্গি মিলা এই মুহূর্তে আপনার বাংলাদেশ ভারত বর্ডারে আছে। এবং এইটার সমস্ত সচিত্র প্রতিবেদন ইন্ডিয়ার গভর্নমেন্ট গত 3 দিন আগে সরকারকে দিছে। সরকারকে বলা হয়েছে যে এদেরকে ধরো, না হলে আমরাই মারবো। ইন্ডিয়ার ওই ক্যাপাসিটি আইসা এগুলোকে মারার, এইটাই হচ্ছে সমস্যা। আপনারা যে চিন্তা করেন, দিলে তো আর্মি দিলে তো পুরো বর্ডার এরিয়া দিয়ে, জাস্ট 8 কিলোমিটার কেন, কোন 8 কিলোমিটার সেটা কি বলছে, বলে নাই। যশোর, রাজশাহী, না না, রাশেদ হায়দার ভাই 8 কিলোমিটার সীমান্ত থেকে 8 কিলোমিটার দূরে সেনাবাহিনী থাকতে পারে। সেনাবাহিনী ঢুকে না, এটা একটা সীমান্ত আইন আছে, আন্তর্জাতিক রুলস আছে। আপনাদেরকে আগে বললাম সীমান্ত আইনের রুলস আছে যে সেনাবাহিনী ঢুকবে না, কিন্তু ওই যে সেনাবাহিনী তো ঢুকে না, ঢুকবে তো বিজেপির নামে সেনাবাহিনী ঢুকবে, ডেপুটেশনে যায়। যদি পরিচয় থাকে কোনো সেনা অফিসারের সাথে জিজ্ঞেস করে দেখেন আমার কথা মিথ্যা কিনা। সেনা অফিসাররা লক্ষ লক্ষ টাকা ঘুষ দেয় শুধুমাত্র ডিপুটেশনে বিজেপিতে যাওয়ার জন্য, কারণ ওখানে চোরাচালানের স্বর্গরাজ্য, পয়সা কামায়। প্রতিটা সেনা অফিসার চিন্তা করেন লাইফে একবার মিনিমাম 2 বছর জায়গা থাকতে হবে। আপনার মনে আছে কেন এই সেনা বিডিআর বিদ্রোহ হয়েছিল? 2009 বিডিআর বিদ্রোহ কেন হয়েছিল? এই সব কারণে। বিডিআরদের যত বড় অফিসার হোক, সব কিন্তু সেনাবাহিনীর ডিপুটেশনে আইসা, বিডিআরদের নিজস্ব কোনো অফিসার হাইয়ে যাইতে পারে না। সুতরাং ওই যে ওই কথাটাই তো বলছি, বিজিবির অফিসাররা সব সেনাবাহিনীর, তাতে প্রবলেম নাই, ওরা সীমান্তেই থাকবে, ওরা বিজিবি। বাট সেনাবাহিনী যখন সেনাবাহিনীর পোশাকে এবং সেনা কমান্ড নিয়ে ওই 8 কিলোর ভিতরে ঢুকে, এটা কিন্তু পার্শ্ববর্তী দেশ এটাকে কিন্তু মার্কিং করে। ওরা কেন এই 8 কিলোর ভিতরে ঢুকবে? ওরা এখন ওই যে আপনাদের বললাম ভাই, এই জঙ্গিদের বাঁচাইতে বা জঙ্গিদেরকে আরো অস্ত্র সাহায্য করার জন্য সেনাবাহিনী ঢুকবে। এই দুইটা, যে জঙ্গিদের উপরে আক্রমণ করলে সেনাবাহিনী ঠেকাবে, আর সেনাবাহিনী জঙ্গি সেনাবাহিনী এক হইয়া হয়তো একটা ফাইট দিবে। ইন্ডিয়ার ভিতরে ওদের একটা আক্রমণের প্রচন্ড খায়েশ আছে, আর এই খায়েশটা হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে যে এই যে পাম্পাস করা সাবেক কিছু সেনা কর্মকর্তা, তারপরে যে আজমি, এরা হচ্ছে যে মূল চালাইতেছে এরাই। এরা যা বলতেছে, এই মৌলবাদী সেনা সদস্যরা যা বলতেছে, এখন স্বরাষ্ট্র তাই বলতে বাধ্য। এটা হচ্ছে মূল কারণ। জি, রাশেদ হায়দার ভাই খুবই
দুশ্চিন্তার ব্যাপার। স্বরাষ্ট্র উপদেষ্টার কমেন্টের কারণেই আসলে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করছি। অন্য কেউ হলে হয়তো এত গুরুত্ব দিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করতাম না। যে আদৌ কি গোয়েন্দাদের কাছ থেকে কি এমন কোনো তথ্য আছে যে ভারত কোনো কারণে আমাদের এই এলাকায় ঢুকে যেতে পারে কিংবা কোনো ধরনের আক্রমণ করতে পারে, এমন কিছু আর না হয় তিনি এই ধরনের মন্তব্যই বা কেন করলেন? সে কারণেই মূলত এই আজকের এই আলোচনাটা করা। যাই হোক, আমি একটু অন্য একটা প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে সরকারে থাকা একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে, মির্জা আব্বাস এই মন্তব্য করছে। শুধু তাই নয়, ডক্টর মাহাদি তিনি বিএনপির নির্বাচন সেলের প্রধান কেন্দ্রীয়, এবং তিনি যেটা বলে মুখপাত্র, তিনিও একই কথা বলছেন এবং লক্ষ্মীপুরের উদাহরণ দিয়েছেন। বোরখার প্রচুর বোরখা তৈরি হয়েছে ভোট কারচুপির জন্য, এবং প্রশাসনিক কু এই ধরনের কথা কিন্তু আসছে এই নির্বাচন নিয়ে। যদি হয়, এখনো নির্বাচন নিয়ে অনেকেই সন্দিহান, যদিও সময় আর বেশি নেই। আপনার কাছে কি মনে হয় এরকম ঘটনা ঘটতে পারে এবারে নির্বাচনে? একটু বলবেন, আপনি প্রশ্নটা আসলে লম্বা হয়ে যাওয়ার কারণে, অনেক কিছু হওয়ার কারণে আমি সঠিক বুঝে উঠতে পারিনি। প্রশ্নটা লম্বা না, প্রশ্নটা হচ্ছে সরকারে থাকা একটি মহল, সরকারে থাকা একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে, মন্তব্য করেছেন মির্জা আব্বাস। আবার বিএনপির যে মিডিয়া সেল, বিএনপির যে নির্বাচন পরিচালনার যেই সেন্ট্রাল কমিটি যে মুখপাত্র ডক্টর মাহাদি, তিনি মন্তব্য করেছেন। তিনি মন্তব্য করার সময় কিছু উদাহরণ দিয়েছেন, কিছু প্রমাণ দিয়েছেন যে লক্ষ্মীপুরের ভোটের সিল তৈরি, বোরখা তৈরি, এই ধরনের অনেক উদাহরণ দিয়েছেন। তো এবং এই কদিনে আবার অস্ত্র উদ্ধারের অনেক বিষয় চলে আসছে। সব মিলিয়ে কি আদৌ কি ইঞ্জিনিয়ারিং করে কাউকে জিতিয়ে দেওয়ার এই ধরনের কোনো পরিকল্পনা সরকার করছে কিনা, খোঁজ খবর কি রাখেন, এই বিষয়ে যদি একটু বলেন। তাহলে মাসুদ ভাই, এই কথাটার সাথে যে কথাটা যায়, আপনার সর্বপ্রথম আপনাকে বলি যে নোয়াখালীর 2 স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান গুলিবিদ্ধ। এই মাত্র একজন স্বতন্ত্র প্রার্থী, নির্বাচনের প্রার্থী গুলিবিদ্ধ এই মাত্র। এবার আসে ইঞ্জিনিয়ারিং। দেখেন, উপদেষ্টা পরিষদের মধ্যে 60% উপরে এরা চাইতেছে যে কোনো ভাবে একটা নির্বাচন হয়ে যাক, কে জিতবে কে হারবে তাদের কোনো দায় দেনা নাই। তাদের মধ্যে 9 জন উপদেষ্টার পরিবার অলরেডি বিদেশে চলে গেছে। 13 জন উপদেষ্টা, এরা বিদেশি পাসপোর্ট, এদের দরকার নেই। বাকি আরো 6 জন কি 7 জন, শুধুমাত্র উপদেষ্টা না, উপদেষ্টার সাথে এখানে এই যে আপনার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা কি বাহারুল ইসলাম মনে হয় সম্ভবত, সেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট তোলার অ্যাপ্লিকেশন দিয়ে খুব দ্রুত পাসপোর্ট দিতে হবে। এবং ম্যাক্সিমাম উপদেষ্টা যাদের বাংলাদেশি পাসপোর্ট, কূটনীতিক পাসপোর্ট ছিল, তারা বাংলাদেশি পাসপোর্ট নিছে। এবং বেশ কিছু ছাত্র নেতা, ব্যবসায়ী, পুলিশের কর্মকর্তা, এরা অলরেডি পশ্চিমা বিশ্বের ভিসা নিয়ে নিছে, আমেরিকা, টার্কি, বিভিন্ন। 184টা টিকিট হয়েছে, যেটা 12 তারিখ 13 তারিখের ফ্লাইট। তার মানে 12 তারিখ রাতের 2টা থেকে 13 তারিখ সকাল 9টা পর্যন্ত এই ফ্লাইট গুলো আছে, বিভিন্ন উপদেষ্টাদের ফ্লাইট। টার্কি, কাতার, কুয়েত এবং এয়ার আরবিয়া, এই 4টা 148টা টিকিট পাওয়া গেছে, ওয়ান ওয়ে টিকিট সব। আর ওই যে বললাম 60% চাইতেছে কোনো মতো একটা নির্বাচন হোক, আমরা ভাগি ভাই, আমরা থাকবো না 12 তারিখের পরে একদিনও। আর বাকি যারা আছে, এটার মধ্যে ডাক্তার ইউনূস একজন, ওরা চাইতেছে ওই যে আপনাকে আগে বলছিলাম যে বিএনপি পাবে 48, জামাত পাবে 38, আর বাকিগুলো অন্যান্য পার্টি পাবে, ঝুলন্ত পার্লামেন্ট হবে। এবং ডাক্তার ইউনূস নিজেকে রাষ্ট্রপ্রধান হিসাব কইরা, এবং আর 2 জনকে, একজনকে আপনার উপরাষ্ট্রপতি করা হইতে পারে আপনার জামাতের আমিরকে, আর কি বলে আপনার
তারেক জিয়াকে করা হয়েছে। রাশেদ হায়দার ভাই, আপনি যেটা বলছেন এটা আরেকদিনও বলছেন, ঠিক আছে ফাইন, এটা অনেকটা ওই যে কি বলে, এটা অনেকটা জাতীয় সরকার টাইপের কথা, ঠিক না? এখন এরাই চাচ্ছে প্রশ্ন ইলেকশন হলো, ইঞ্জিনিয়ারিং। এই যে বলছেন সে ইঞ্জিনিয়ারিং না হলে এটা কিভাবে করবে? এটা কি আদৌ সম্ভব? না, এইটাই তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এটা যা হচ্ছে এটা কিন্তু আগে থেকে অনেকে বলতেছিল যে এই ধরনের, মাগার বিএনপি বুঝে নাই। বিএনপি দেখেন আপনার সবকিছু শেষ মুহূর্তে যাই বুঝে, মানে যখন আর করার কিছু থাকে না। কিন্তু কথা হচ্ছে দলিল দস্তাবেজ সিগনেচার কিন্তু আগে কইরা ফেলায় বিএনপি, এরপরে যায় বুঝে যায় হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বাদ দেন আপনি একটু, এখন ফখরুল ইসলাম বলতেছে, ওদের পিআর টিমের প্রধান বলতেছে, আরে ভাই এটা তো চলতেছে, এটা তো শিওর, এটা তো সবাই জানে। যেখানে ভোটের যখন লিস্টটা বের হইলো তখন দেখা গেল ঢাকার 20টা আসনে আপনার প্রত্যেকটা জায়গায় জামাত অন্যান্য জায়গার ভোটার দেখা আছে, এবং একটা পাওয়া গেছে কি জানেন, একই অ্যাপার্টমেন্টে 700 কত ভোট, একটা 1200 ফিটের অ্যাপার্টমেন্টে 700 কত ভোটার আছে ঢাকা শহরে একটা বিল্ডিং এর একটাই অ্যাপার্টমেন্ট, মানে 1200 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টে 700 কত ভোটার, সব জামাতের, ওই অ্যাপার্টমেন্টের মালিকও জামাত। তো এটা তো সবাই বুঝছে, কিন্তু ওনারা বুঝে নাই কেন? আমরা তো আগের থেকে বলে আইছি যে এইটাই হবে। এখন বলে আর লাভ কি? এখন ওনারা ওই এগুলা বলতেছে মানে কি জানেন, দেখেন একটা জিনিস, এগুলা বলতে থাকবে, ইলেকশনে যেই বিএনপি দেখবে যে এই অবস্থা হচ্ছে, তখন বিএনপি বলে আমরা আগেই বলেছিলাম এই নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হইতেছে, আমরা এই ভোট মানি না। এমনও হতে পারে যে ভোটের দিন দিনের 12টার সময় কবে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলছে, আমরা ভোট মানি না। বিএনপি বুঝে গেছে যে ওনাদের দ্বারা রাইতের 3টার সময় ওনাদের কর্মীরা যায় ক্যাম্পে দাঁড়াইব না ভোট দিতে, যেটা জামাত দাঁড়ায়। জামাত 3টার সময় এসে দাঁড়াইয়া সকাল 9টার ভিতরে ভোট দিয়া এক অঞ্চলে, ওই লোকগুলো আবার অন্য কেন্দ্রে চলে যাবে। এরা বিভিন্ন ভাবে এখন এমন আছে যে সেনাবাহিনী হয়তো গার্ড দিবে নাকি, যা শুনতেছি কবরস্থান গুলাতে গার্ড দিবে, কারণ কবর থেকে হয়তো মৃত ভোটাররা বেড়ে এসে ভোট করতে পারে। এই কারণে সেনাবাহিনী নাকি প্রতি কবরস্থানও দিতে পারে, এরকমও শোনা যাচ্ছে। সুতরাং ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে মাসুদ ভাই, এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং অলরেডি হচ্ছে। আপনি দেখেন প্রথমে বিএনপির সাথে একটা নেগোসিয়েশনের চেষ্টা করছিল জামাতরে দিয়া, মনে আছে? তারেক যখন আসলো খালেদা জিয়া মারা যাওয়ার পরে, ওনার জানাজা শেষ হওয়ার পরে এই জামাতের নেতারা যে দেখা করছিল তারেকের সাথে, দেখা করার পরে আসার ওনার ওখান থেকে বের হয়ে বলছিল যে আমরা বিএনপির সাথে একযোগে কাজ করব, এই কথা হইছে আমাদের। কিন্তু বিএনপির নেতারা কিন্তু এটা মানে নাই, হেরা একযোগে কাজ করতে আর রাজি নাই। কারণ হচ্ছে যে জামাতি তকমা, একটা মৌলবাদী তকমা লাগে যে এটা ওরা পছন্দ করে। তখন জামাত সর্বশেষ তো ওই যে রয়টার্সের সাথে সাক্ষাৎকারে তারেক রহমান বলছেন ওই যে জাতীয় সরকারের যেই ফর্মুলা বা যেই চিন্তা সবাইকে নিয়ে সরকার, উনি কিন্তু গ্রহণ করেন না। উনি বলছেন না, বিএনপি এককভাবেই যদি জনগণ সুযোগ দেয়। বললাম যে ওগুলো অনেক পরের কাহিনী, আপনাকে বলতে ফার্স্ট কাহিনীটা। তখন বিএনপির নেতা কর্মীরা পছন্দ করে নাই, যার কারণে বিএনপি গাছাড়া দিছে। তখনই এই উপদেষ্টা পরিষদ ডাক্তার ইউনূস, আসিফ নজরুল, মোস্তফা ফারুকী সহ 4 জন, এই ওই যে একজন কন্ডম আপা আছে, কি জানি নাম, রেজওয়ানা, পরিবেশ আপা, এনারা বুঝে গেছে যে বিএনপি রে মানান যাইতেছে না। তখন করলো কি, এনসিপি রে ঢুকাই দেওয়া হলো আবার জামাতের ভিতরে। এনসিপি আর জামাত যদিও বা এক, তাদের বলে তোমরা কোয়ালিশন করো। এখন এই কোয়ালিশন করার পরে ওদের মনে হয়েছিল যে এনসিপির এই কোয়ালিশনের কারণে মানুষ হু করে ভোট দিয়ে দিবে জামাতরে, এটা কিন্তু মানলো না। এইটাও দেখছে যে গোয়েন্দা তথ্য আছে যে না এটা হবে না, আপনি যতই মিলান পারবে না। এখন আওয়ামী লীগের ভোট হয়ে গেছে ফ্যাক্টর, যার কারণে এখন জামাতও কয় যে আমি জয় বাংলা বলবো, আমি বঙ্গবন্ধু বলবো, শেখ মুজিবুর রহমান জাতির পিতা বলবো, মানে ভোট আমার কাছে আনে। বিএনপি এখন স্লোগান দেয় জয় বাংলা, ধানের শীষে ভোট দিন, এই জাতির পিতা শেখ মুজিব, ধানের শীষে ভোট দিন। এখন সব হালাল, জাতির পিতা, জয় বাংলা, এগুলো সব হালাল। আওয়ামী লীগের ভোট টান আছে মূল। গতকালকে বিএনপির এক নেতার বক্তব্য আপনারা শুনছেন যে আগামী 12 তারিখ পর্যন্ত আল্লাহর হস্তে কেউ চাঁদাবাজি করিও না, শুনছিলেন? আরেকটা ভিডিও বলি, তাও গতকালকে জামাতের এক নেতা বলতেছে, ওর আগের ভাষ্য, এটা হচ্ছে 5ই আগস্টের পরে, ওর ভাষ্য ছিল যে যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং আওয়ামী লীগকে পিটানো জায়েজ আছে। যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে পিটানো জায়েজ আছে। ঠিক গতকালকে বলতেছে যে 12 তারিখ পর্যন্ত, এই ভোট পর্যন্ত
কোনো গন্ডগোল, কোনো আওয়ামী লীগ কাউকে মারামারি করার দরকার নাই। তার মানে পিটানো যায় কি নির্বাচনের পরে? এইবার এত কিছু কইরাও বুঝতে খেলাটা কই যাবে? ইলেকশন কইরে জাতীয় সরকার কইরে আসলে টিকবে কিনা এটা তো বুঝতেছে না, এইটাই তাদের বুঝে উঠতেছে না। আর এই জন্য এখন আস্তে আস্তে ওই যে রাজনীতি পলিটিক্যাল স্ট্যান্ডার্ড যেটা আর কি, যে আমরা তো আগেই বলেছিলাম ওই যে গণক, আপনি যখন হাত দেখান না তখন গণকে আপনারা কি বলবো জানেন? প্রথম 5টা কথা। আপনি এই কথা কেন বলছেন? বিএনপি এত বড় একটা দল, যদি এমন ইঞ্জিনিয়ারিং হয় বিএনপি কি ছেড়ে দিবে? বিএনপির সেই সক্ষমতা নাই, বিএনপির সেই সক্ষমতা নাই। প্রশাসন যখন টোটাল, প্রশাসনের ম্যাক্সিমামই তো জামাতের ভাই, প্রিসাইডিং অফিসার সবগুলো জামাতের, বিএনপি তো সেট করতে পারে নাই। একটা কথা আছে কি জানেন, যে এলাকার ধরেন 2টা গুন্ডা আছে এলাকায়, বড় বড় গুন্ডা, একটা ধরেন মাসুদ গুন্ডা, একটা রফিক গুন্ডা। এই 2 গুন্ডা করলো কি, এক গুন্ডা গেছে বিএনপিতে, আরেক গুন্ডা গেছে আওয়ামী লীগে। আর ধরেন একজন আছে শিক্ষিত, একটু ভালো পড়ালেখা জানে, স্কুলের ফার্স্ট বয় সেকেন্ড বয়, এ গেছে জামাতে। কারণ জামাত তো ওরও যে ক্লাস 1 থেকে দেখে রাখছে, সবকিছু দিয়ে টিয়ে রাখছে ওর মা বাবার সাথে, ও গেছে। সুতরাং এই শিক্ষিত এগুলো তো মোটামুটি চাকরি বাকরিতে গেছে। আর আওয়ামী লীগ বিএনপির তো লন্ডাবাজি, চান্দাবাজি করতেই ব্যস্ত রয়েছে। এখানে চান্দাবাজি করো, ওইখানে এই করো, সেখানে সে করো, ভাইগিরি করো। ভাইগিরিতে তো আবার এই পাওয়ার আছে, বুঝেন নাই? সুতরাং এরা তো আর যায় ওই যে স্কুলের মাস্টার হয় নাই। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, ম্যাক্সিমাম স্কুলের মাস্টার শিক্ষক দেখেন যেগুলো সব জামাতি। ব্যাংকের বড় বড় অফিসগুলো এগুলো জমাতে। এমনি আপনার কাছে মনে হচ্ছে ভাই এরা চরম মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব সুন্দর সুফি সাহেব, মানে এগুলো সব জামাত। এখন আপনারা হয়তো কইতে পারেন ভাই কি টুপি আর নামাজ পড়লে জামাতি? না ভাই, টুপি আর নামাজ পড়লে জামাতি না। জামাতি চেহারা দেখলেই বুঝবেন, চেহারা দেখলে আপনি পরিষ্কার বুঝবেন যে ভাইয়া জামাতি। একটু দেখতে হয়। আমি অনেকে বলি কি একটা জিনিস কি জানেন, আমি অনেক এইখানে আমার অনেক ফ্রেন্ড সার্কেল বলি, এরা পরে তোমার কথা ঠিক। মানে আমি বলছি যে আরব বিশ্ব, মানে যেটা আমাদের মরক্কো, তিউনিস, আলজেরিয়া, ফরকান যেগুলো আছে, বা মিডল ইস্টে যেগুলো আছে, এদের মেয়েরা ছেলেরা কি সুন্দর দেখতে, ফেরেস্তা। আমি 5টা মিনিট তাদের চোখের দিকে তাকায় থেকে চেহারার দিকে তাকায়, সবগুলোর চেহারার ভিতরে শুয়োরের ছবি আছে। আমার বহুত ফরাসি বন্ধু বান্ধব কাছে তোর কথাটা ঠিক। আমি যে ওদের মধ্যে অ্যাগ্রেসিভনেস খুব বেশি দেখো, ওরা পারলে তোমার কল্লা এমনি মোসাই ছিঁড়ে দিবে, ওদের এই ধরনের না। এই ধরনের জাতটা হচ্ছে জামাত, আপনার দেখতে হবে। সুতরাং ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো হয়ে গেছে অলরেডি। আপনার কালকে না পরশু দিনের ইয়েতে ওই যে পেপার কাটিং দেখাইলেন যে 5টা কতটা আসলে 84টা ভোট কেন্দ্র অলরেডি ব্যালট পেপার পূর্ণ 5 তারিখে। গাজীপুরে দিতে পারতেছে না, আরো কত জায়গায় কত, সমস্ত প্রিসাইডিং অফিসার তাদের জামাতের। একজন প্রিসাইডিং অফিসারের সামনে আপনি আর আমি তো জায়গায় বসুন, যেখানে নাম বললেন, হ্যাঁ মাসুদ আসছে, হ্যাঁ আসছে, এজেন্টের কিছু করার ক্ষমতা আছে? কিচ্ছু নেই আপনার করার ক্ষমতা। আর সবচেয়ে মজার বিষয় হিসেবে দেখেন, জামাত যেটা করবে, আপনি গেলেন ভোট কেন্দ্রে, ফর এক্সাম্পল হয়তো আপনার এরকম একটা কাগজ দিল, আর একটা দিল আপনার এইরকম একটা ব্যালট পেপার, একটা হানা ভোট, ঠিক আছে না? পকেটে করে আরো 200 লয়ে যাইব ভোট, পকেটে করে আস্তে আইনা দিয়া ওই বক্সে আপনি ঢেলে দিব, শেষ তো। আপনি কেমনে করবেন যেগুলো সব 1 জনের না 10 জনের? এরপরে আপনি ভোট গণনা করবেন, গণনার মধ্যে আপনি বিএনপি পাইছে 400, জামাত পাইছে 200। এখন এরা হিসাব করে দেখো যে বিএনপি 400 পাইছে, জামাত 200, মোট 600, বাকিরা পাইছে আরো 200, 800 ভোট। কিন্তু এখানে আসে হচ্ছে যে 1800 ভোট। তাহলে এখন কি করতে হবে? জামাতের 2 এর আগে 1 লাগাই দাও, 1200, 400, 200, 1600 ভোট কাস্ট হয়ে গেছে তো।